ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ, এত বড় অন্যায়। নমস্কার, আমি মানিক মণ্ডল। আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আপনারা এখন টেলিভিশন খুললে দুটো জিনিস দেখতে পাচ্ছেন। একটি সেই তৃণমূল কংগ্রেসের পুরনো ইস্তাহার এবং বর্তমানে বিজেপির নতুন ইস্তাহার। বিজেপি যে ইস্তাহার প্রকাশ করেছে সেটা কার্যত একটা ইস্তাহার মনে হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ইস্তাহার কি মনে হচ্ছিল সেটা আপনাদের আগেও বলেছিলাম, আবার এখনও বলতে হচ্ছে। সেই ইস্তাহার যেন কোথাও না কোথাও বিরোধীদের আক্রমণ করার একটা সাংবাদিক বৈঠকে রূপান্তরিত হয়েছিল। তিনি ইস্তাহার নিয়ে বলতে গিয়ে শুরুতেই বলে ফেললেন, আমরা তো সবটাই প্রায় করে দিয়েছি, বেশি কিছু করার নেই। তো তিনি শুরু থেকে শেষ পর্যন্ত মোদিজি, বিজেপি, অমিত শাহজি, এখানকার রাজ্য নেতৃত্ব, এই বিজেপি দলকে কেন্দ্র করে তিনি পুরো সাংবাদিক বৈঠকটা করলেন এবং তাদেরকেই আক্রমণ করতে করতে তার পুরো ইস্তাহারের যে সাংবাদিক বৈঠক সেটা শেষ হলো। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তিনি কার্যত সেখানে ছাগলের তৃতীয় সন্তানের মতো বসেছিলেন, যেন এদিকে ওদিকে তাকাচ্ছেন। কোনো রকমের তার মধ্যে যে আগেকার আক্রমণাত্মক ভাব সেটা কিন্তু ছিল না। আপনারা হয়তো এতক্ষণে বিজেপির সেই ইস্তাহার সম্পর্কে যাবতীয় রকমের তথ্য পেয়ে গেছেন, কিন্তু এর একটা তুলনামূলক আলোচনা যা তৃণমূল কংগ্রেস করতে চাইছেন বা এই 15 বছর ধরে যা করার চেষ্টা করেছেন তা বিজেপি এক ধাক্কায় কিভাবে করবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠবে। সেটার জবাবও এই প্রতিবেদনে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব। শুরুতেই আমরা যদি বিজেপির ইস্তাহারের দিকে একটু নজর দিই, তবে বিজেপি মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে তাদের উপরে ফোকাস করেছে। সবথেকে বড় কথা, বিজেপির নতুন একটা আইডিওলজি এখন তৈরি হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গে জিততে গেলে মহিলা ভোটের ভীষণভাবে প্রয়োজন রয়েছে, এই মহিলা ভোট ম্যাটার করে। এখন তৃণমূল কংগ্রেস এই মহিলা ভোটের দয়াতেই কিন্তু 2021 সালে অতগুলো সিট পেয়েছিলেন। যারা পর্যবেক্ষক তারা কিন্তু এমনটাই মনে করছেন। সুতরাং বিজেপিও কিন্তু এবার মাঠে নেমে পড়েছেন। স্বয়ং অমিত শাহজি বলছেন যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা রয়েছেন সেই সমস্ত পরিবারের মহিলা তারা কিন্তু 3000 টাকা করে পাবেন, এবং বেকার যুবক যুবতীরা তারাও কিন্তু মাসিক 3000 টাকা পাবেন। এবার আপনাদের হয়তো মনে পড়ছে, আমরা তো অলরেডি ঘটি গরম এক্সাম্পল পাচ্ছি, মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 ঢুকছে, আমাদের মায়েদের 1000 ঢুকছে, 1500 ঢুকছে কারো কারো আবার। তো সুতরাং আমরা কেন বিজেপির ওপরে ভরসা করব? দেখুন, বিজেপির ওপরে ভরসা না করার অনেকগুলো কারণ আপনারা হয়তো বলতে পারেন, কিন্তু বিজেপি একটি কেন্দ্রীয় দল এবং তৃণমূল কংগ্রেস আঞ্চলিক। সুতরাং বিজেপি পুরো দেশব্যাপী একটা বড় রকমের ট্যাক্স পান। তারা এই যে প্রতিশ্রুতি সেটা অবশ্যই পূরণ করতে পারবেন যদি ক্ষমতায় আসেন। সুতরাং বিজেপি পশ্চিমবঙ্গে এই ভাওতা প্রতিশ্রুতি দেবে, এটা যেন কোথাও না কোথাও মূর্খের স্বর্গে বাস করার মতো কিন্তু কথা হয়ে যাবে। এবার দেখুন, তৃণমূল কংগ্রেস অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু সেই 1000 টাকা, 1500 টাকা, এই টাকার থেকেও বেশি কিন্তু বিজেপি দেওয়ার কথা বলছেন। বিজেপি বলছেন 3000 টাকা দেব, এবং বেকার যুবকদেরকে 1500 করে যুবসাথীতে টাকা দেওয়া হচ্ছে, সেটাও নাকি বিজেপি দেবে 3000 টাকা। এই যে এর সাথে সংযোজন, যেগুলো তৃণমূল কংগ্রেস কোনোদিন ভাবেনি। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি বলছেন যে এই টাকাটা দেওয়া হচ্ছে যুবকদের এই কারণেই যাতে তারা সেই যে পরীক্ষাগুলো হবে কম্পিটিটিভ তার ফর্মগুলো ফিল আপ করতে পারেন। এটা 1500 টাকা এই কারণে দেওয়া হচ্ছে, তাদের সংসার চালানোর জন্য নয়। তারা একটা নতুন ধারার সৃষ্টি করার চেষ্টা করছেন, অর্থাৎ শিক্ষিত সমাজের মধ্যে একটা আলোড়ন ফেলে দেওয়ার মতো ঘটনা। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, মানে যারা প্রতিনিয়ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য 15,000 টাকা করে মাসে দেওয়ার কথা বলছেন বিজেপি। একবার এটা ভেবে দেখার বিষয় রয়েছে, টাকাটা কিন্তু নেহাত কম নয়, 15,000 টাকা। 1500 15,000-এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, এবং 5 বছরে 1 কোটি চাকরি দেওয়ার কথা কিন্তু বলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ অমিত শাহজি। অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ করার কথা বলছেন এবং ভাতা বৃদ্ধির কথা বলছেন। তাদের মধ্যে নতুন যে চাকরি দেওয়ার ব্যাপার স্যাপার সেটা নেই। তারা বলছেন আমরা যা দিয়েছি। আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম সেই মহিলা ফ্যাক্টরের কথা। বর্তমানে দাঁড়িয়ে মহিলা থেকে কোথাও না কোথাও যুবকদের ভোটের দিকেও
তৃণমূল কংগ্রেস ফোকাস করেছে এবং তৃণমূলের দেখা দেখি বিজেপিও কিন্তু যুবকদের প্রতিও সেই আস্থাটাই রাখছেন যে 3,000 টাকা তাদেরকে মাসে একটা ভাতা হিসেবে দেওয়া হবে। কিন্তু এই মহিলা ভোট তৃণমূল কংগ্রেস শুধু নিয়েই গেছেন, তাদের হয়ে কিছু কিন্তু করার মতো ক্ষমতা আজ পর্যন্ত এই বাঙালিরা দেখতে পারেননি। এই বিজেপি কিন্তু আজ সর্বপ্রথম বলছেন যে মহিলাদের চাকরিতে 33% সংরক্ষণ দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সংরক্ষণ দেন বটে, কিন্তু তাদের প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে তাদের যে লোকসভায় যে প্রার্থী হবেন, রাজ্যসভায় প্রার্থী হবেন, বিধানসভায় প্রার্থী হবেন, সেখানে সংরক্ষণ দিচ্ছেন। কিন্তু এই যে চাকরিতে সংরক্ষণ, এটা কিন্তু বিজেপি দিতে চলেছে যদি তারা সরকার গঠন করেন, 33%। তাও আবার আরও একটা নতুন ভাবনা বিজেপি কিন্তু ভেবেছে, সেটা হলো দুর্গা স্কোয়াড বলে একটা সুরক্ষা বাহিনী গঠন করার কথা। এই যে রাজ্যে আরজি করের মতো ঘটনা হলো, এই সমস্ত ঘটনা, কসবা লকাণ্ড, এই যে ঘটনাগুলির কারণে কিন্তু পশ্চিমবঙ্গের নাম আমাদের ন্যাশনাল মিডিয়াতে বারে বারে কিন্তু খারাপভাবে প্রচারিত হয়। সুতরাং এই খারাপটাকে ঘোচানোর জন্য এখন নতুন পন্থা কিন্তু অবলম্বন করবে বিজেপি দুর্গা স্কোয়াডের মাধ্যমে, যাতে রাত্রে মহিলারা নির্বিঘ্নে ঘুরতে পারেন, তাদের কাজ যাবতীয় রকমের চাকরি সেগুলো করতে পারেন, সেটাতে যাতে তাদের কোনো অসুবিধে না হয়। তৃণমূল কংগ্রেসের মাননীয়ার মতো বলবে না বিজেপি যে রাত 9টার পরে বেরোবেন না, রাত 10টার পরে বেরোবেন না, এগুলো রেস্ট্রিকশন তারা কোনো কিছু দেবেন না, যেটা একেবারে আদিকালের বস্তা পচা মানসিকতা। বিজেপি আরও বলেছিলেন অতীতেও এবং বর্তমানেও একই কথা বলছেন, তারা ক্ষমতায় এলে পরে মহিলাদেরকে আর কিন্তু বাসে উঠলে পরে ভাড়াটা দিতে হবে না, সরকারি বাসে তাদের ভাড়া মুকুব করে দেওয়া হবে। আর সব থেকে বড় কথা, 7th পে কমিশন কিন্তু গঠন করা হবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস তারা বলছেন আমাদের আর্থিক না একটা সীমাবদ্ধতা রয়েছে, সে কারণে আমরা ওই ভাতা টাতা দিয়ে উঠতে পারি না, মানে ওই ডিএটা একটু দিয়ে উঠতে পারি না। আর 7th পে কমিশন সেটা তো স্বপ্ন, সেটা তো পশ্চিমবঙ্গে সম্ভব নয় তৃণমূল সরকারের আমলে। আর সত্যি তো তারা ডিএ দেবেনই বা কোত্থেকে? যে সরকার 2011 সালে আসলো এবং ঋণের বোঝা ছিল সেই সময় 1,92,000 কোটি টাকা, যেটা বামফ্রন্টের দেওয়া সেই দান মাথায় করে বয়ে বয়ে এখন কত হয়েছে আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন, 7,06,000 কোটি টাকা। একবার ভেবে দেখুন, যে বাচ্চাটি জানেনই না ঋণ কি হয়, কোটি টাকা কি হয়, সে যখন জন্মাচ্ছেন তার মাথাপিছু কিন্তু প্রায় 70 থেকে 80,000 টাকা করে কিন্তু মাথাপিছু ঋণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে ঋণ, এই ঋণের বোঝা চাপিয়ে মাননীয়া ভোটে জিতবেন এবং মানুষ ভাতার বিনিময়ে ভোটটা দিয়ে দেবেন। বিজেপি যদি সরকারে আসে, অনেকে বলছেন, তবে বিজেপি এর 2 ডবল কীভাবে দিচ্ছেন, 1 ডবল কীভাবে দিচ্ছেন, অর্থাৎ 1500কে 3,000 করে দিচ্ছে বিজেপি, এটা কিভাবে সম্ভব? বিজেপি কোত্থেকে টাকা পাবে? আপনাদের এক্ষুনি বললাম, বিজেপি একটি কেন্দ্রীয় দল এবং কেন্দ্রে বিজেপি রয়েছে, রাজ্যে বিজেপি যদি থাকে তবে ডবল ইঞ্জিন সরকার গঠন হবে। সব থেকে বড় কথা, বিভিন্ন তৈল ভাণ্ডার রয়েছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন রকমের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করা যেতে পারে, যেগুলো কিন্তু স্যাংশন করে না এই মাননীয়ার গভর্নমেন্ট। সেগুলো যদি করা যায় তবে সেখান থেকেও প্রচুর পরিমাণে গভর্নমেন্ট কিন্তু আয় করতে পারবে। সুতরাং এই ধরনের প্রকল্প সেই সময় জল ভাত বলা চলে। তৃণমূল তো বারংবার যুক্তি দিয়ে থাকছেন যে আমরা উত্তরাধিকার সূত্রে ঋণ পেয়েছি, মানে ওই 1,92,000 কোটি টাকা ঋণ পেয়েছি, সেটার সুদ মেটাতেই আমাদের 12টা বেজে যাচ্ছে, তাহলে আমরা কোত্থেকে দিয়ে দেব? আর এই সমস্ত দেখে ছি ছি এরকম যদি বলতেন সেই ববি হাকিম, তবে কিন্তু মানুষ কিছুটা খুশি হতেন। তিনি বলছেন অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ, এইভাবে করে বলছেন। এটা কোনো রকমের নাটক যাত্রাপালা নয়, এটা কোনো অ্যাক্টিং হচ্ছে না, এটা হচ্ছে একটা সাংবাদিক বৈঠক তৃণমূল কংগ্রেসের। ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ, এত বড় অন্যায়। যেখানে আরও একজন বসেছিলেন, সেই মহাশয়তে আবার জেল ফেরত আসামি অনেকে বলে থাকেন, সেই মহাশয় আবার ভোটেও নাকি দাঁড়িয়েছেন এবং সেই আসামি কথাটা শুনলে তিনি তেলে বেগুনে হয়ে ওঠেন একেবারে। সেই কোন ঘোষ যেন, আপনারা একটু কমেন্টে লিখে দেবেন। বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। অর্থাৎ আমি বলতে চাইছি, মহিলারা কিন্তু একবার বোকা হয়ে গিয়েছেন, তাদের একবার অলরেডি বোকা বানানো হয়েছে 2021 সালে। আরজি করের মতো ঘটনা তার পরবর্তীতে হলো এবং তার বিরুদ্ধে কি করা হলো, তার পক্ষে কি করা হলো, সবটা আপনারা দেখলেন। আজ সেই আমাদের ডাক্তার দিদির যিনি মা, তিনি কিন্তু বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাকে ভোটে লড়ে জিততে হবে বিচারের জন্য, কারণ তিনি যদি একবার জিতে যান তবে তো শিগগিরই যারা প্রকৃত অর্থে দোষী ছিলেন, এখনও হয়তো তারা সমাজে খোলাভাবে
একেবারে ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছেন, সেই ষাঁড়দেরকে ধরে জেলে পুরবেন এই যিনি বিজেপির প্রার্থী হয়েছেন সেই অভয়ার মা। আপনাদের কিছুক্ষণ আগে পর্যন্ত ট্যাক্সের কথা বলছিলাম। এই ট্যাক্স সাধারণত স্টেট জিএসটি বলে একটা কথা হয়, অর্থাৎ SGST। এটি কিন্তু 49,772 কোটি টাকা, মানে এই রেভিনিউটা করে থাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারা স্টেট যে এক্সাইজগুলো হয়ে থাকে, অর্থাৎ যে অ্যালকোহল, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে মদ বিক্রি হয়, সেই যে ট্যাক্সের টাকা, তার যে একটা আনুমানিক নাম্বার সেটা আপনাদের বলে রাখি, তা হলো 22,550 কোটি টাকা। এছাড়াও সেলস ট্যাক্স আছে, সেটা কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টসের ওপরে বিশেষত হয়ে থাকে, প্রায় 13,905 কোটি টাকা। ল্যান্ড রেভিনিউ, যাদের ল্যান্ড রয়েছে তাদের কিন্তু ট্যাক্স দিতে হবে, এবং ল্যান্ড ওনারশিপ যাদের রয়েছে তাদের কাছ থেকে প্রায় 5,012 কোটি টাকা কিন্তু ট্যাক্স নেওয়া হয়েছে। ভেহিকলস, এই যে গাড়ি ঘোড়া চলছে, এই গাড়ি ঘোড়ার যে ট্যাক্স, এই ট্যাক্স কিন্তু মোটামুটি রকমভাবে ওই ধরুন রোড ট্যাক্স বলা হয় এবং রেজিস্ট্রেশন, এই দুটো মিলিয়ে প্রায় 5,824 কোটি টাকা। অর্থাৎ এই যদি আয় হয় পশ্চিমবঙ্গের, তবে ব্যয় কতটা হচ্ছে। একটা কথা আছে না, আয়ের চেয়ে ব্যয় বেশি, তাই আমাদের ঋণও কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। এই ঋণ বেড়ে যাওয়াটাকে বলা হয় মার্কেট বরোয়িং। পশ্চিমবঙ্গের ঋণ উত্তরোত্তর কত বৃদ্ধি পেয়েছে আপনাদের পরিসংখ্যান দিয়ে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। কোথায় ছিল সেই 1,92,000 কোটি টাকা, পরবর্তীতে সেটা 7,06,000 কোটি টাকা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্ট শুধু ঋণের বোঝা চাপিয়েছে। আর আপনারা জানেন কিছুদিন বাদেই প্রথম দফার কিন্তু ভোটটা হবে। প্রথম দফায় 152টি সিটে কিন্তু ভোট হতে চলেছে, এবং বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই প্রথম দফার কিন্তু ভোটটা হবে, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি। আর আপনাদের যে তথ্যটা দেওয়ার রয়েছে, এই কারণেই বলছি যে এখন শোনা যাচ্ছে যে 1,478টি ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন এই 155টি বিধানসভা কেন্দ্র থেকে। আরও একবার বলছি, 1,478 জন। এর মধ্যে সব থেকে বেশি যে জায়গাটিতে দাঁড়ানো হয়েছে, মানে সিটের মধ্যে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন, সেটা হলো কোচবিহার দক্ষিণ এবং ইটাহার। এইখান থেকে 15 জন করে প্রার্থীরা দাঁড়িয়েছেন। সুতরাং পশ্চিমবঙ্গে এবারকার যে ভোট, সেটা কিন্তু একটু আলাদা হতে চলেছে, মূলত 2 দফার ভোট। সুতরাং গন্ডগোল হবার সম্ভাবনাও প্রবল হবে, কারণ সিআরপিএফ বা সিএপিএফ যারা রয়েছেন তারা কতটা কি সামলান, কেন্দ্রীয় বাহিনী কতটা কি সামলান, সেটা না হয় পরবর্তীতে প্রকাশ পাবে। এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত নিশ্চিতভাবে লিখে জানাতে ভুলবেন না, এবং এই যে মাথা পিছু এত পরিমাণ ঋণ, সেটা নিয়েও বা আপনাদের কি ভাবনা, সেটাও নিশ্চিতভাবে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।